স্টার্ট করছি। আচ্ছা, এখানে দুইটা জব নিয়ে আলোচনা করো। প্রথম জব হচ্ছে কালার্স, গ্রেডিয়েন্টস অ্যান্ড সোয়াসেস, এবং আরেকটা জব এখানে আছে, জবটা হচ্ছে টাইপোগ্রাফি অ্যান্ড টেক্সট ইফেক্ট। হ্যাঁ, দুইটা জবই একসঙ্গে আজকে সম্পাদন করার চেষ্টা করছি। তো কালার, গ্রেডিয়েন্ট অ্যান্ড সোয়াসেস, এইটা প্রথমে শুরু করছি। এটা 4টা টাস্ক আছে, 4টা অথবা 3টা টাস্ক আছে। প্রথম টাস্ক হচ্ছে অ্যাপ্লাই অ্যান্ড সলিড কালার, অ্যাপ্লাই অ্যান্ড এডিট সলিড কালার। তা সলিড কালার সেটা তোমরা তো জানো যে আমরা কালার আসলে আমাদের দুই ধরনের হয়ে থাকে, একটাকে বলা হচ্ছে গ্রেডিয়েন্ট আর একটা বলা হচ্ছে সলিড কালার, তাই না? তো এই সলিড কালারটা কোনটা, যেটা আমাদের এক জাতীয় কালারগুলো থাকে সেটা হচ্ছে সলিড কালার। এইটাকে যদি আমরা এডিট করতে চাই কি কি বিষয়গুলো ফলো করতে হবে, এখানে কিছু প্রসেস দেওয়া আছে যে 3টা সার্কেল ড্রয়িং করে আপনারা 3 জায়গা থেকে কালারটা ব্যবহার করে দেখেন যে আসলে করতে পারেন কিনা, এইটা টাক্সিটা বলা আছে। তো আমি এখানে 3টা, প্রথমে মনে করো যে হচ্ছে এখানে 3টা শেপ তৈরি করে ফেলি। মনে করো যে একটা হচ্ছে এরকম রেক্ট্যাঙ্গেল তৈরি করলাম, একটা হচ্ছে তোমার এখানে বৃত্ত তৈরি করলাম, আর একটা হচ্ছে ধরো যে এখানে পলিগন তৈরি করে ফেললাম। 3টা আমি এখানে নিলাম। ওকে, 3টা নিলাম, নেওয়ার পরে 3টাকে মনে করো 3 জায়গা থেকে কালার দিব। তাহলে এখানে 3টা জায়গার কথা বলা আছে, কালার পিকার, কালার প্যানেল, সোয়াসেস প্যানেল, 3টা জায়গা। হ্যাঁ, তা প্রথম হচ্ছে কালার পিকার। কালার পিকারটা কোনটা, ধরো যে এই কালারটা আমি এখানে দিলাম, এই যে ফিরে দিলাম, এইখানে তোমরা যদি ডাবল ক্লিক করো তাহলে দেখবে যে কালার পিকার চলে আসছে। এটার সুবিধা অসুবিধা কি, এখান থেকে আমরা কি করতে পারবো, সবগুলো মোড একসঙ্গে দেখতে পাবো। যেমন এই যে HSB এটা একটা মোড, RGB এটা একটা মোড, CMYK এটা একটা মোড, সবগুলো দিতে পারবো। এটা ছাড়াও আমরা এখানে হেক্সা কোড ব্যবহার করেও কিন্তু আমরা এখানে কি করতে পারবো, কালারটা পিক করতে পারবো। ঠিক আছে, তা ধরো যে আমার এখানে আমি ওভাবেও না, আবার কি করতে পারবো, এইভাবে তুমি এখানে ম্যানুয়ালি তোমার মতো ইচ্ছা করে কালারটা নিতে পারো। তখন অবশ্য পার্সেন্টেজ এখানে হেরফের হয়ে যাবে। যদি কোনো কাজ 4 কালার হয়ে থাকে তখন তুমি এইভাবে কালারটা নিতে পারো। এটা হচ্ছে কালার পিকার। তারপর হচ্ছে কালার প্যানেল। কালার প্যানেলটা কোনটা, কালার প্যানেলটা হচ্ছে এই যে এটা হচ্ছে কালার প্যানেল। F6 চাপলে কালার প্যানেলটা চলে আসবে। হ্যাঁ, এখানে আমি ফিলে কালারটা দিই। এবার তুমি যদি মনে করো নির্দিষ্ট কোনো পার্সেন্টেজ দিয়ে কালার করো, ধরো যে এখানে আমার 100% সায়ান লাগবে, 100% লাগবে, তখন তোমাকে এখানে আসবা। আবার 100% ম্যাজেন্টা লাগবে, তখন এখান থেকেই করবা। ঠিক আছে, তার মানে কালার নির্দিষ্ট পার্সেন্টেজ দিতে গেলে আমাদের কালার প্যানেল দিয়ে কাজ করতে হবে। আর একটা হচ্ছে কি আমাদের সোয়াসেস প্যানেল। সোয়াসেস প্যানেলটা কোনটা, এই যে এখানে হচ্ছে সোয়াসেস প্যানেল। এই সোয়াসেস প্যানেল দিয়ে তোমার এখানে যে কালারগুলো আছে সেগুলো তুমি এখান থেকে ব্যবহার করতে পারো, এখানে প্যাটার্ন ব্যবহার করতে পারো। ঠিক আছে, আবার এখান থেকে গ্রেডিয়েন্টও ব্যবহার করতে পারো। হ্যাঁ, এখান থেকে গ্রেডিয়েন্টও ব্যবহার করা যাবে, সলিড কালার ব্যবহার করা যাবে, আবার এখান থেকে প্যাটার্নও ব্যবহার করা যাবে। এটা হচ্ছে সোয়াসেসের একটা সুবিধা। ঠিক আছে, আবার কি করতে পারো, তুমি এখানে কোনো প্যাটার্ন তৈরি করে সেটাকে এখানে তুমি সেভ করে রাখতে পারো, কোনো প্যাটার্ন তৈরি করে রাখতে পারো। এখানে কিন্তু দেখো দুইভাবে কালারটা দেখা যায়, অনেকের কিন্তু দেখবা যে এইভাবে দেখা যাচ্ছে। হ্যাঁ, তখন তুমি কি করবা, এখানে লিস্ট ভিউ করবা। আর যদি তুমি আগে পুরোটা দেখতে চাও তাহলে থাম্বনেল ভিউ করলে পুরো সোয়াসেস ইয়েটা দেখা যাবে। লিস্ট ভিউয়ের সুবিধা কি, লিস্ট ভিউয়ের সুবিধা হলে প্রত্যেকটার নাম কিন্তু কোন কালারটা কীরকম এখানে কিন্তু এই নাম লেখা থাকবে। যেমন এই যে CMYK রেড, CMYK ইয়েলো, হ্যাঁ, CMYK সায়ান, CMYK ব্লু, এখানে কিন্তু সব দেখা থাকবে। তারপর এখানে দেখো এই কালারের মধ্যে কোন কোন কালার কত পার্সেন্ট দেওয়া আছে এখানে কিন্তু সেটা বলা আছে। হ্যাঁ, এই কালারের মধ্যে কত পার্সেন্ট দেওয়া আছে সেটাও কিন্তু এখানে বলা আছে। হ্যাঁ, আবার তুমি এখান থেকে প্যাটার্ন করতে পারো। প্যাটার্নটা কীরকম, মনে করো তুমি এই যে এরকম একটা বৃত্ত নিলা, এটা কিন্তু আমরা এর আগেও কিন্তু আমরা দেখছি আসলে প্যাটার্নটা কীরকম। জাস্ট এটাকে কী করবা, ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিবা, এখানে চলে আসবে। এবার তুমি এই প্যাটার্নটার নামও তুমি এখানে দিতে পারবা। হ্যাঁ, মনে করো এখানে প্যাটার্নটার নাম দিলাম হলো নিউ প্যাটার্ন, PATTERN। তাহলে নিউ প্যাটার্ন নামে এটা সেভ হয়ে থাকলো। ঠিক আছে, এখন তুমি যদি কোনো কিছু এখানে নিউ প্যাটার্ন আছে, তুমি যদি কোনো জায়গার মধ্যে এটা অ্যাপ্লাই করতে চাও, ধরুন করে যে আমি এই বৃত্তটার মধ্যে অ্যাপ্লাই করবো, তখন দেখবা যে এইটা দিয়ে এখানে প্যাটার্ন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা হচ্ছে সোয়াসেসের একটা সুবিধা। আমরা কিন্তু 3 জায়গা থেকে কালারটা কেন ব্যবহার করি সেটা কিন্তু বুঝতে পারলাম। ঠিক আছে, এখন তুমি মনে করো হচ্ছে কোনো রেডি প্রিন্ট টেমপ্লেট তৈরি করবা। হ্যাঁ, কোনো প্রিন্ট করার জন্য কাজটা একবারে প্রেসে পাঠাবা, শুধুমাত্র এইভাবে ডিজাইন হবে না, সোর্স ফাইল থাকবে না, একবারে প্রিন্ট টেমপ্লেট হবে। তখন কিন্তু কিছু কার্য বলে আসে। ঠিক আছে, সেগুলো মেনটেন করতে হবে। যেমন তোমাকে রেজিস্ট্রেশন মার্ক দিতে হবে, কালার মার্ক বা রেজিস্ট্রেশন মার্ক, গ্রিফার মার্ক দিতে হবে, এবং দিতে হবে কাটিং মার্ক বা ক্রপ মার্ক। ঠিক আছে, সেগুলো আমার আরেকটা ক্লাস আছে, ওই ক্লাসের মধ্যে ইনশাল্লাহ সেগুলো সলভ করে দিব। কেমন, আজকে আমরা এত পর্যন্ত এই অন্য কিছুতে যাচ্ছি না। ঠিক আছে, এরপর দেখো তোমাদের এখানে বলা আছে হলো অ্যাপ্লাই অ্যান্ড কাস্টমাইজ গ্রেডিয়েন্ট। হ্যাঁ, গ্রেডিয়েন্ট কালারটা আমরা এতক্ষণ সলিড কালার দেখলাম, এখন গ্রেডিয়েন্ট। এখানে বলছে যে অ্যাপ্লাই এ লিনিয়ার গ্রেডিয়েন্ট টু রেক্ট্যাঙ্গেল, একটা রেক্ট্যাঙ্গেলের মধ্যে লিনিয়ার গ্রেডিয়েন্ট, তারপর হচ্ছে অ্যাপ্লাই রেডিয়াল গ্রেডিয়েন্ট টু সার্কেল। এমনি হবে আর কি, এগুলোকে
কীভাবে মডিফাই করা যায়, কালার স্টপ কীভাবে করা যায় সেগুলোকে এখানে বলা আছে। যে যদিও আমরা এটা কিন্তু কয়েকদিন আগে আমরা দেখলাম একটা প্রজেক্টের মধ্যে, তারপর আমি বিষয়টা আরেকবার ক্লিয়ার করে দিই, ঠিক আছে। ইলাস্ট্রেটরে আমরা এখানে গ্রেডিয়েন্টটা সম্ভবত 5 ধরনের কি 3 ধরনের, সম্ভবত ফটোশপে 5 ধরনের, এখানে সম্ভবত 3 ধরনের দেখতে পাবা তোমরা, ঠিক আছে। রেডিয়াল গ্রেডিয়েন্ট, তারপর হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, আর হচ্ছে ফ্রিডম গ্রেডিয়েন্ট। এটা হচ্ছে ইলাস্ট্রেটরে দেখা যায়। আর তোমার ফটোশপে হচ্ছে এই লিনিয়ার আছে, রেডিয়াল আছে, রিফ্লেক্ট আছে, ডায়মন্ড আছে, হ্যাঁ, এইভাবে আর কি 5 ধরনের গ্রেডিয়েন্ট তোমরা ওখানে দেখতে পারবা। তো এখানে 2-3 ধরনের দেখা যায়। তো এই 3 ধরনের কীভাবে তোমরা অ্যাপ্লাই করবা, যখন কোনো শেপের মধ্যে তোমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করবা তখন এখানে দেখবা যে এটা হচ্ছে সলিড কালার, হ্যাঁ, আর এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, এটা হচ্ছে কালার নান করা। তো এইখানে ক্লিক করবো, তখন দেখবো যে গ্রেডিয়েন্ট কালারটা চলে আসবে। যখন গ্রেডিয়েন্ট কালারটা চলে আসবে, এই গ্রেডিয়েন্ট কালারটাকে মডিফাই করতে গেলে গ্রেডিয়েন্ট প্যানেল লাগবে, হ্যাঁ। এই গ্রেডিয়েন্ট প্যানেল যদি এখানে না থাকে তো উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট প্যানেলটা সচাল করবা, ঠিক আছে। আর এগুলো হচ্ছে দেখো, এইটাকে বলা হয় কালার স্লিডার, আর এগুলো হচ্ছে কালার স্টপ, ঠিক আছে। কোথায় তুমি কালারটা গিয়ে স্টপ করবা, কোন কালারটা স্টপ করবা সেখানে কিন্তু। তো এখানে কালার স্টপের যেমন আমাদের বাস স্টপ আছে, যে এখানে গিয়ে কালারটা বাসটা থামবে, এরকম থাকে না। তো এখানে কিন্তু কালারটা গিয়ে কোথায় থামবে এটা কিন্তু আমরা স্টপ করতে পারি। ধরো যে এই কালারটা আমার এইখান থেকে এইখানেই থামবে, এই দেখো এইখানে এসে কিন্তু থেমে যাচ্ছে। আবার এই কালারটা কি হবে, এইখান থেকে এইখানে গিয়ে থামবে, তখন দেখো এইখানে এসে কালারটা কিন্তু থেমে যাচ্ছে। এগুলোকে বলা হয় কালার স্টপ। তো এগুলো কীভাবে আমি নিলাম, এখানে কিন্তু দেখো দুইটা আমাদের কালার স্টপ আছে। এটা হচ্ছে এখন তুমি দুই দিকে দুই কালার দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ওই কালারই দেওয়া আছে। তুমি যদি এখানে পরিবর্তন করতে চাও এখানে ডাবল ক্লিক করতে হবে। যখন ডাবল ক্লিক করবা এই কালার প্যানেলটা সচল হয়ে যাবে। এবার এখান থেকে তুমি এই যে 3 ভাবে কালারটা নিতে পারবে, এখানে কালার প্যানেল, সোয়াসেস প্যানেল অথবা আইড্রপার দিয়ে স্যাম্পল কালার তুমি নিতে পারবা। তা ধরো যে আমি কালার প্যানেল থেকে কালারটা অ্যাপ্লাই করবো, তখন তুমি এখান থেকে তোমার যেটা কালার দরকার এখান থেকে কিন্তু সেই কালারটা এডিট করতে পারবা। এবার ধরো আমার এখানে আরেকটা কালার দরকার, এখানে আবার ডাবল ক্লিক করো, ঠিক একই প্রক্রিয়া কালারটা চেঞ্জ করে দিলে ওই কালারটা এখানে চলে আসবে, ঠিক আছে। এইটা হচ্ছে আমার গ্রেডিয়েন্ট কালার। আবার যদি ধরো যে আমার এখানে আরও একটা কালার দরকার, তখন তোমার কী করতে হবে, এখান থেকে একটা তোমাকে এই কালার স্টপ একটা কপি করতে হবে। কীভাবে কপি করবা, যখন এটাকে মুভ করার সময় অল্টার চেপে ধরে যে জায়গায় তোমাকে রাখতে হবে ওই জায়গায় গিয়ে তুমি এখানে ছেড়ে দিবা, ঠিক আছে। তাহলে ওটা কী হয়ে যাবে, কপি হয়ে যাবে। এইটা আবার নির্দিষ্ট একটা পার্সেন্টেজের মধ্যে দিয়ে তুমি কিন্তু এটাকে এইভাবে মুভ করতে পারো। এই যেটা হচ্ছে যেখানে লোকেশনে গিয়ে করতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে নির্দিষ্ট পার্সেন্টেজের মধ্যে। তা ধরো যে আমি এটাকে 50% করবো, তাহলে কী হবে, দুইটার মাঝখানে থাকবে, ঠিক আছে। এবার তুমি এখানে যদি কালার পরিবর্তন করতে চাও, ঠিক একই প্রক্রিয়ায় কালারটা এখান থেকে পরিবর্তন কিন্তু করা যাবে, ঠিক আছে। তো এতক্ষণ আমি যে কালারটা করলাম এটাকে বলা হয় লিনিয়ার গ্রেডিয়েন্ট। কি গ্রেডিয়েন্ট, লিনিয়ার গ্রেডিয়েন্ট। এই যে এটা হচ্ছে লিনিয়ার। আবার একই প্রক্রিয়া দেখবা এখানে আছে কি রেডিয়াল গ্রেডিয়েন্ট। লিনিয়ার গ্রেডিয়েন্টটা যেমন একদিক থেকে আরেক দিকে যাচ্ছে, রেডিয়াল গ্রেডিয়েন্টটা কি হচ্ছে মাঝখান থেকে চারদিকে যায়, ঠিক আছে। এটাও ঠিক একই প্রক্রিয়া কাজ করে। এইভাবে তুমি এটাকে মুভ করে দিলে ইয়ে হবে। যদি এইটাকে তুমি মুভ করে যদি এই দিকে নিয়ে আসো আর এইটাকে যদি এই দিকে নিয়ে আসো, তাহলে দেখো কালারটা কিন্তু এখানে পরিবর্তন হয়ে এই দিকে চলে আসতেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে কালার স্টপের মাধ্যমে আমরা এই জিনিসগুলোকে সুন্দরভাবে এডিট করতে পারি। আর এটা হচ্ছে আমাদের কি ফ্রিডম গ্রেডিয়েন্ট। ফ্রিডম গ্রেডিয়েন্টটার কাজ হচ্ছে যখন এটাকে আমি সিলেক্ট করব তখন দেখবা এখানে কিন্তু কিছু পয়েন্টার সৃষ্টি হয়ে যাবে, এখানে কিছু ডিফল্ট কালারও চলে আসবে, ঠিক আছে। এই যে কালারগুলো চলে আসছে এই পয়েন্টারগুলোকে তুমি এখান থেকে মুভ করতে পারবা। মুভ করে এখানে ডাবল ক্লিক করে এখান থেকেই তুমি এই কালারটা পরিবর্তন করে দিতে পারবা, ঠিক আছে। যেমন যদি এইটাকে তুমি মুভ করে এখানে নাও তাহলে দেখবা যে এটা এরকম হয়ে যাচ্ছে, এটাকে মুভ করে এখানে নাও এরকম হয়ে যাচ্ছে। চাইলে তুমি এগুলো কি করতে পারো, একটু এবার বড়ও করে দিতে পারবো, ওকে। এটাকে বলা হয় ফ্রিডম গ্রেডিয়েন্ট। তো এইভাবে আসলে আমরা গ্রেডিয়েন্ট কালারগুলো কোনো ইয়ের মধ্যে অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। এখন ধরো এটাকে আমি লিনিয়ার করলাম, এরকম হলো। এখন এই যে এইটা আছে, এই যে মাঝখানের যে স্টপটা আছে, ধরো যে এখানকার আমার অপাসিটি আমি কমাই দিব, কালারটা থাকবে কিন্তু কী হবে, কালারের পার্সেন্টেজটা ট্রান্সপারেন্ট হবে। কীরকম ট্রান্সপারেন্ট, যদি আমি এইটাকে আর একটা কোনো ব্যাকগ্রাউন্ডের মধ্যে বসাই দিই, ধরো যে আমি এইটাকে জাস্ট হলো এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে বসাই দিই। এখন আমি চাচ্ছি যে এইটা দ্বারা যখন এটা উপরে উঠবে, এই যে এইখান দ্বারা আমাদের কি হবে, আচ্ছা কীরকম করতে চাচ্ছি, ধরো যে এই কালারটা আমার এখানে থাকবে কিন্তু এইটার ব্যাকগ্রাউন্ড দিয়ে নিচের ব্যাকগ্রাউন্ডটাও দেখা যাবে। যদি এরকম করতে চাও তখন কী করতে হবে, জাস্ট এই স্টপটাকে সিলেক্ট করে এখানে তোমার অপাসিটিটা কমাই দিতে হবে। তাহলে দেখো এই যে ট্রান্সপারেন্ট হয়ে গেল, নিচের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন দেখা যাচ্ছে। তুমি যদি এটাকে এই যে উপরের যে এই জায়গাগুলো আছে এইটাকে তুমি যদি একটু সরাই দাও তাহলে কিন্তু দেখবে এটাও কিন্তু এরকম হচ্ছে। এটাকে আবার সরাই দাও, দেখো এরকম হয়ে যাচ্ছে। মানে এইভাবে আমরা এখানে এডিটের মাধ্যমে কালারগুলোকে কম্বাইন করতে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার? হ্যাঁ, তাহলে আমরা গ্রেডিয়েন্ট কালারটা এখন ফুলফিলভাবে অ্যাপ্লাই করতে পারবো। এখন দেখো এখানে গ্রেডিয়েন্ট আমাদের মনে করো যে এই কালারটা আমার কি দরকার, যে এই দিক থেকে শুরু হয়েছে, আমার দরকার এই কর্নার থেকে শুরু হয়ে এই কর্নার পর্যন্ত।
যদি এইটা করতে হয় তাহলে তোমাকে অ্যাঙ্গেল পরিবর্তন করতে হবে। অ্যাঙ্গেলটা কীভাবে করবা, এই গ্রেডিয়েন্ট প্যানেল দিয়েও করতে পারবা অথবা টুলের মাধ্যমে আমরা কিন্তু করতে পারবো। যদি টুল দিয়ে করো, এই যে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল, এই গ্রেডিয়েন্ট টুল নেওয়ার পর যখন সিলেক্ট করবা তখন তুমি এখানে একটা বার চলে আসছে। যখন এই বারটা চলে আসবে, এই তুমি কী করবা, এই দিক থেকে এইভাবে যদি ড্রাগ করো দেখো এইভাবে চলে আসছে, আবার এই দিক থেকে ড্রাগ করে এদিকে দাও তাহলে এইভাবে চলে আসছে, এই দিক থেকে ড্রাগ করে এইদিকে দাও তাহলে দেখো এইভাবে চলে আসছে। অর্থাৎ যেদিকেই দিবা তোমার কিন্তু এটা সেই দিকেই যাবে। ক্লিয়ার? এটা হচ্ছে অ্যাঙ্গেল। আবার এই অ্যাঙ্গেলটাকে তুমি এইখান থেকেও পরিবর্তন করতে পারো, ইচ্ছাভাবে পরিবর্তন করতে পারো। ঠিক আছে, 180 ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ এই অ্যাঙ্গেলটা করা যাবে। অর্থাৎ এই দিকের অংশটাকে তুমি ঘুরে জাস্ট এই দিকে নিতে পারবা। ক্লিয়ার? তো এইভাবে হচ্ছে আমাদেরকে যে কোনো অবজেক্টের মধ্যে গ্রেডিয়েন্ট কালারগুলো অ্যাপ্লাই করা যাবে। তাহলে আমরা এখানে সলিড কালার, গ্রেডিয়েন্ট কালার কীভাবে একটা অবজেক্টের মধ্যে অ্যাপ্লাই করা লাগে আমরা কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে গেলাম। ঠিক আছে, এবার দেখো এখানে কি বলছে, ইউজ অ্যান্ড ক্রিয়েট শো অ্যাসেস। এটা তো আমি কিছুক্ষণ আগেই করলাম। শো অ্যাসেসটা আসলে আমরা কীভাবে তৈরি করতে পারি, যদি তুমি এটাকেই শো অ্যাসেস প্যানেলের মধ্যে নিতে চাও, যদি মনে করো যে এটা আমি একটা প্যাটার্ন করবো, তাহলে জাস্ট কী করবা, এটাকে সিলেক্ট করে একটা যে কোনো শেপ তৈরি করে জাস্ট কী করবা, শো অ্যাসেস প্যানেলটা ওখানে ওপেন করবা। হ্যাঁ, ওপেন করার পরে এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিবা, চলে আসবে। এখন তুমি এখানে নামটা পরিবর্তন করো, এটা যদি তুমি এখানে ক্রিয়েট করো তাহলে কী হবে, ওইটা দ্বারাই এখানে কী হবে, আমার এখানে ফিল হবে, তাই না? মনে করো যে আমি এটাকে জাস্ট হলো এইভাবে ড্রয়িং করলাম, ড্রয়িং করার পরে দেখো যেখানে এই কালারটা চলে আসতেছে। হ্যাঁ, বুঝতে পারছো? অর্থাৎ যেটা আমরা ফিল করব, গ্রেডিয়েন্ট তৈরি করব, সেটা দিয়ে এখানে প্যাটার্ন তৈরি করবো, ওইটাই আমাদের এখানে ইয়া হবে। ঠিক আছে, তো এইভাবে আসলে আমাদের যে কোনো ক্ষেত্রের মধ্যে আমাদেরকে কালারগুলো অ্যাপ্লাই করতে হবে। তো আমরা এখন পরবর্তী জবের মধ্যে চলে যাব। এই জব সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা আছে আমরা যখন কালার থিওরি নিয়ে আলোচনা করব, হ্যাঁ, এবং হচ্ছে রেডি প্রিন্ট টেমপ্লেট নিয়ে আলোচনা করব, তখন কিন্তু বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। আপাতত আমরা কিভাবে আসলে কালারগুলোকে পিক করতে হয় এই বিষয়টা সম্পর্কে ধারণা অর্জন করলাম। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। এবার আমরা পরের জবে চলে যাব। এই জবটার নাম হচ্ছে টাইপোগ্রাফি অ্যান্ড টেক্সট ইফেক্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জবস ইন দিস কোর্স। ঠিক আছে, আমরা এটা একটু ভালোভাবে দেখব। ঠিক আছে, তো এটা জবের জন্য আমাদের এখানে সময় দেওয়া আছে 4 ঘন্টা। আশা করি 4 ঘন্টার মধ্যে হয়ে যাবে। যদি না হয় তো আমরা একটা সময় বাড়লে কিন্তু আমরা বাড়াই কাজ করব, কিন্তু আমাদের এটা শিখতে হবে। হ্যাঁ, এখানে দেখো কিছু কাজের এখানে স্যাম্পল দেওয়া আছে, কিছু কাজে দেখো কি স্ট্রোক দেওয়া আছে, আবার শ্যাডো দেওয়া আছে, গোলাকার করা আছে, বাঁকা করা আছে, জিগজ্যাগ করা আছে, পাশাপাশি এখানে দেখো একটা লোগোও কিন্তু তৈরি করা আছে। তা আমরা যদি এই জাতীয় কাজগুলো আসলে ইলাস্ট্রেটরে করতে চাই, তো এই কাজগুলোকে বলা হয় টাইপোগ্রাফি অ্যান্ড টেক্সট ইফেক্ট। অথবা আমরা এই ধরনের কাজগুলোকে আমরা ব্রাশের মাধ্যমে করতে পারি, যে লোগোটা যেটা দেখা যায় এটা আমরা ব্রাশের মাধ্যমে করতে পারি। হ্যাঁ, তো আমরা আসলে এটা শিখবো হলো টাইপোগ্রাফি অ্যান্ড টেক্সট ইফেক্টের মাধ্যমে। এরপরে ব্রাশ দিয়েও আমরা কীভাবে করতে হয় সেটাও কিন্তু শিখে ফেলবো। ঠিক আছে, তো এই ক্লাসটা শুরু করছি। তো এটার আমাদের কয়েকটা টাস্ক আছে। প্রথম টাস্কটা আছে অ্যাড অ্যান্ড ফরম্যাট টেক্সট, এরপর টাস্ক আছে হলো অ্যাপ্লাই টেক্সট ইফেক্ট, এরপর টাস্ক আছে হলো ক্রিয়েট টেক্সট অন এ পাথ। ঠিক আছে, এই কয়েকটা টাস্ক। তারপর হলো কনভার্ট টেক্সট টু আউটলাইন অ্যান্ড অ্যাপ্লাই ইফেক্টস। হ্যাঁ, এই কয়েকটা 4টা টাস্ক আছে। এই 4টা টাস্ক যদি আমরা মোটামুটি করতে পারি তাহলে এই ধরনের কাজগুলো আমরা করতে পারবো। তো টাস্ক নাম্বার 1-এ বলা আছে অ্যাড অ্যান্ড ফরম্যাট টেক্সট। অ্যাড অ্যান্ড ফরম্যাট টেক্সটে কী কী স্টেপ আছে, ওপেন এ নিউ এক্সট্রা ডকুমেন্ট A4 সাইজ, অ্যাড এ হেডিং ইউজিং টাইপ টুল, হ্যাঁ, উইথ টেক্সট। ঠিক আছে, এখানে বলা আছে যে আমরা একটা টাইপ এডিট করতে পারি, লিখতে পারি, সেটা বলা হচ্ছে যে টাইপোগ্রাফি ইন ইলাস্ট্রেটর। এই কথাটা আমরা এখানে লিখতে পারি, সেটা কি দিয়ে, টাইপ টুল দিয়ে। হ্যাঁ, এটা এখানে বলা আছে। তারপর সেট দ্য ফন্ট টু মনসেরাত বোল্ড, আমরা এই ফন্টটা ব্যবহার করতে পারি, সাইজ দিতে পারি 36 পয়েন্ট। অ্যান্ড কালার কোডটা আমরা ব্যবহার করতে পারি এইটা। ঠিক আছে, কালার কোডটা কী ব্যবহার করা লাগে সেটা তো আমরা কিছুক্ষণ আগেই জানলাম, তাই না? কালার পিকার থেকে কালার কোডটা আমাদের ব্যবহার করতে হয়। এমনিভাবে এখানে দেখো আর একটা এখানে লিখতে বলছে, এটা তো একটা কালার কোড ব্যবহার করতে বলছে, আমরা কালার কোডটা ব্যবহার করতে পারি, অথবা আমরা সরাসরি কালার দিতে পারি। এবার এখানে কি বলছে, যার একটা এখানে সাব হেডিং দিতে হবে, এটার নাম হবে ক্রিয়েটিভ টেক্সট স্টাইলিং অ্যান্ড ইফেক্টস। এইভাবে একটা আমাদের একটা সাব হেডিং হতে পারে। সেট ইট টু মুনসেরাত রেগুলার, এবার এটাকে মুনসেরাত রেগুলার দিতে হবে 18 পয়েন্ট, অ্যান্ড কালার পিক করে করতে হবে এই কোড দ্বারা। ঠিক আছে, এবার অ্যালাইন বোথ টেক্সট টু দ্য সেন্টার অফ দ্য আর্টবোর্ড ইউজিং দ্য অ্যালাইন প্যানেল। এই কয়েকটা টাস্ক আমরা প্রথমে দেখবো আসলে আমরা আসলে করতে পারি কিনা। তা প্রথম হচ্ছে আমাদের একটা ইলাস্ট্রেটর ডকুমেন্ট। তা আমি কিছুক্ষণ আগে একটা A4 সাইজের ডকুমেন্ট এখানে তৈরি করছি উইথ ব্লিড। আমরা চাইলে ব্লিডটা এখান থেকে রিমুভও করতে পারি, তো দরকার হচ্ছে না, থাক, ব্লিড থাকলে অসুবিধা নাই, শুধু আমাদের কালারগুলো অ্যাপ্লাই করার কথা। তো এখানে কি বলছে যে আমাদের এই জিনিসটা লিখতে হবে,
টাইপোগ্রাফি ইন ইলাস্ট্রেটর। হ্যাঁ, এটা আমরা কি করব, এই টি টুল নিব, যে টাইপ টুল নেওয়ার পর এখানে ক্লিক করে জাস্ট এখানে লিখলেই হয়ে যাবে টাইপোগ্রাফি ইন ইলাস্ট্রেটর। এখানে একটা ফন্ট দিতে বলছে, তো আমি ওই ফন্টের পরিবর্তে আর একটা ফন্ট। তো এখানে যদি আমরা কোনো কিছু ফন্ট পরিবর্তন করতে চাই, কীভাবে পরিবর্তন করতে হয়, এখানে আমাদের অপশন বার থেকে দেখবা যে এখানে আমাদের ফন্টগুলো পরিবর্তন করতে পারবো, অথবা রাইট ক্লিক করে এখানে দেখবা ফন্ট, এখানে গিয়ে আমরা ফন্ট কিন্তু পরিবর্তন করতে পারবো। এগুলো হচ্ছে সব ফন্ট। অথবা আমরা কি ক্যারেক্টার প্যানেল থেকে আমরা কিন্তু ফন্টের নাম, ফন্টের সাইজ, ফন্টের ধরন, সব কিছু, লাইন স্পেসিং সব কিছুই করা যাবে। এইটা হচ্ছে নিয়ম, ক্যারেক্টার প্যানেল থেকেই পরিবর্তন করাই হচ্ছে নিয়ম। আর এগুলো হচ্ছে শর্টকাট বা ম্যানুয়াল প্রসেস, কিছু আমরা ইজিলি করার জন্য, দ্রুত কাজ করার জন্য ওগুলো কিছু ওয়ে আছে। তা যদি ক্যারেক্টার প্যানেলটা এখানে তোমাদের সচল না থাকে, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করতে হবে। কি করতে হবে? কন্ট্রোল টি প্রেস করলে কি হবে, এরকম হচ্ছে ক্যারেক্টার প্যানেলটা অ্যানাবেল হয়ে যাবে। তো ক্যারেক্টার প্যানেলের প্রথমেই দেওয়া আছে, এটা দেখো, এটা হচ্ছে ফন্ট নেম। এটা হচ্ছে কি ফন্ট নেম, এটা হচ্ছে আমাদের ফন্টের স্টাইল, রেগুলার অথবা বোল্ড, ইটালিক, এটা হচ্ছে ফন্টের স্টাইল। এটা হচ্ছে ফন্ট সাইজ, এটা হচ্ছে হলো লিডিং, এটা হচ্ছে হলো ট্র্যাকিং, এইভাবে কিছু এখানে অপশন দেওয়া আছে। ঠিক আছে, তো তোমাদের এইগুলো কিন্তু শিখতে হবে। যেমন এটাকে বলা হয় লিডিং। এখন তোমাদের প্রশ্ন আসলো, হোয়াট ইজ লিডিং ইন অ্যাডোবি ইলাস্ট্রেটর? ঠিক আছে, লিডিংটা আসলে কি? এখানে দেখবা যে এই উপরের নিচে তীর দেওয়া আছে না? তাহলে লিডিংটা একটু বোঝাই, তারপর আমি অন্য বিষয়গুলো বোঝাচ্ছি, যেটা আমরা সচরাচর ব্যবহার করি না, এই জিনিসগুলো বোঝাই। এই যে আমি একটা ঘটনা ঘটাচ্ছি, এখানে দেখো, যখন ঘটনাটা ঘটাচ্ছি তখন দেখবা যে এখানে কিন্তু এই পরিবর্তন হচ্ছে না? দেখো এই জায়গাটায় পরিবর্তন হচ্ছে না? হচ্ছে তো, লাইন স্পেসিং পরিবর্তন হচ্ছে। তো এই যে লাইন স্পেসিংয়ের বিষয়টা, এইটাকে বলা হচ্ছে লিডিং। কি বলা হয়? লিডিং। এখন তোমাদের প্রশ্ন আসলো, হোয়াট ইজ লিডিং ইন অ্যাডোবি ইলাস্ট্রেটর? যদি এরকম আসে তোমাদের তখন অ্যান্সারটা হবে স্পেস বিটুইন টু লাইন্স। স্পেস বিটুইন টু লাইন্স, অর্থাৎ দুইটা লাইনের মধ্যে যে দূরত্ব, এটাকেই বলা হয় কি? লাইন স্পেসিং বা লিডিং। লাইন স্পেসিং বা লিডিং। আবার দেখো এই যে আর একটা ঘটনা ঘটছে, কি হচ্ছে, একটা লেটার থেকে আর একটা লেটারের দূরত্ব বেড়ে যাচ্ছে, আবার একটা লেটার থেকে একটা লেটারের দূরত্ব কমে যাচ্ছে। আমাদের ডিজাইনের ক্ষেত্রে এরকম কাজের দরকার আছে কি না? অবশ্যই আছে। যদি এরকম দরকার হয় তখন আমাকে এই ঘটনাটা এইটা কাজ করতে হবে। এইটাকে বলা হয় কি? ট্র্যাকিং। এটা কি বলা হয়? ট্র্যাকিং। এটা আমরা কোথায় করবো বলো তো? এটা আমরা কোথায় করবো? এখানেই কিন্তু আছে। এটা আমি শর্টকাট করলাম, শর্টকাট আমি কমান্ডগুলো তোমাদের বলে দিচ্ছি। হ্যাঁ, শর্টকাট কমান্ডগুলো বলে দিচ্ছি, কিন্তু তার আগে তোমাদের কি ম্যানুয়ালি আমরা এখান থেকে আসলে কমান্ডের মাধ্যমে আমরা কোথায় করতে পারি সেটা তোমাদের একবার বোঝাচ্ছি। ঠিক আছে, তাহলে হচ্ছে টাইপোগ্রাফি অ্যান্ড টেক্সট ইফেক্ট, টাইপোগ্রাফি ইন ইলাস্ট্রেটর। হ্যাঁ, এইটা করলাম। আচ্ছা, এইটা করার পর ধরো যে কি করব, যদি এইটা তুমি বাড়াই দাও তাহলে কি হবে? এটা বাড়ানো যাবে না এখন, এটা অন্য কাজ। এটা যখন আমরা প্যারাগ্রাফ নিয়ে কাজ করব তখন কিন্তু কাজ করতে হবে। এই দেখো, এটা হচ্ছে পার্সেন্টেজ। তারপর এটা দেখো কি হচ্ছে, দেখো লেখাটা আমাদের চ্যাপ্টার হয়ে যাচ্ছে, আবার কি হচ্ছে, কনজাস্টেড হয়ে যাচ্ছে। চ্যাপ্টার হচ্ছে কনজাস্টেড হয়ে যাচ্ছে। আবার দেখো কি হচ্ছে, এটা হচ্ছে ভার্টিক্যাল স্কেল। ভার্টিক্যাল যদি স্কেলিং করি তাহলে এইটা। আবার দেখো এইটা যদি আমি করি, এই দেখো লেখাগুলো বেড়ে যাচ্ছে, দূরত্ব বেড়ে যাচ্ছে, আবার মনে করো দূরত্ব এই যে কমে যাচ্ছে। এই যে দূরত্ব বাড়া কমা, এটাকে বলা হয় ট্র্যাকিং। কি বলা? ট্র্যাকিং। এখন যদি প্রশ্ন হয় যে হোয়াট ইজ ট্র্যাকিং ইন অ্যাডোবি ইলাস্ট্রেটর, তখন তোমরা বলবা স্পেস বিটুইন টু লেটার্স। স্পেস বিটুইন টু লেটার্স, অর্থাৎ দুইটা লেটারের মধ্যে যে দূরত্ব, এটাকে বলা হয় কি? ট্র্যাকিং। যেমন কিছুক্ষণ আমরা দেখলাম যে হোয়াট ইজ লিডিং ইন অ্যাডোবি ইলাস্ট্রেটর, স্পেস বিটুইন টু লাইন্স। হোয়াট ইজ ট্র্যাকিং ইন অ্যাডোবি ইলাস্ট্রেটর, স্পেস বিটুইন টু লেটার্স, টু ক্যারেক্টার্স। হ্যাঁ, যদি এরকম হয় তাহলে আমরা এটা করব। দেখো এখানে যদি তুমি স্পেসটা বাড়াই দাও, তো কমাই দাও তাহলে কমবে, এই যে কমাই দিলে কমবে, আবার বাড়াই দিলে কি? বেড়ে যাবে। এটাকে বলা হয় ট্র্যাকিং। তাহলে এখানে তোমরা কি করবা? এখানে তোমাদের প্রাথমিক অবস্থায় এটা কি থাকতে হবে? জিরো থাকতে হবে। কি থাকতে হবে? জিরো। এটা হচ্ছে নর্মাল। এখানে কি থাকতে হবে? এই লিডিংটা জিরো থাকবে না, এটা তোমাদের টাইপের এখানে ধরন অনুযায়ী, তোমার লেখার ডিজাইন অনুযায়ী যতটা এখানে মানানসই হচ্ছে ঠিক ওইভাবে দিতে হবে। এটা কোনো স্পেসিফিকেশন নাই। আর এইটা কি? ফন্টের নাম। এটা হচ্ছে ফন্টের নাম। তুমি এখান থেকে ফন্টের নাম পরিবর্তন করতে পারো। এখানে কার্সরটাকে তুমি ঘোরাও, দেখো এখানে ফন্টটা পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই না? আর এইটা হচ্ছে কি? ফন্টের স্টাইল। তুমি এখানে কোন আসলে স্টাইল করবা, হ্যাঁ, তোমাদের সেইটা করতে হবে। ধরো আমি এখানে ফন্ট নিব এরিয়াল, ARIL, এরিয়াল। তারপর হচ্ছে এটাকে আমি কি করব? বোল্ড করব। এখান থেকে তুমি বোল্ড করতে পারো। ঠিক আছে, তো এইভাবে আমাদের এখানে কয়েকটা কাজ আমাদের প্রাথমিকভাবে শিখতে হবে। শিখতে আমরা কিন্তু টাইপোগ্রাফিটা করতে পারবো। ঠিক আছে, তো এইটা করলাম। এটাকে মনে করো আমি হেডিং হিসেবে রাখলাম।
তারপর আরেকটা এখানে লিখতে বলছে, এটাকে বলো মনে করো যে আমি বলবো হলো সাবহেডিং, ক্রিয়েট স্টাইলিং, ক্রিয়েট টেক্সট স্টাইলিং অ্যান্ড ইফেক্টস, ঠিক আছে, ক্রিয়েট টেক্সট স্টাইলিং অ্যান্ড ইফেক্টস, এটাকে মনে করো আমি বানাবো হলো সাবহেডিং। আমি এটাকে জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি, এটাকে আমি জাস্ট রেগুলার করে দিচ্ছি। হ্যাঁ, রেগুলার করে দেওয়ার পরে এই ফন্টটাকে আমি একটু বাড়াই দিচ্ছি। ওকে, এবার দেখো লাইন স্পেসিংটা একটু চাপাচাপি হয়ে গেল, আমি লাইন স্পেসিংটা একটু এখান থেকে বাড়িয়ে দিচ্ছি। এখন যদি তোমাদের এগুলো শর্টকাটে করার দরকার হয়, লাইন স্পেসিং, তারপর হচ্ছে ট্র্যাকিং, এগুলো যদি শর্টকাট করার দরকার, কীভাবে করবা? খুব সহজ প্রসেস। যদি মনে করো তোমাকে লাইন স্পেসিং বাড়ানোর দরকার হয়, তাহলে কিবোর্ড থেকে অল্টার কিটা প্রেস করবা, অল্টার কিটা চেপে ধরে তোমাকে আপ অ্যারোটা যদি চাপো তাহলে কি হবে, তোমার হচ্ছে লাইন স্পেসিংটা কমে যাবে। আর যদি ডাউন অ্যারোটা চাপো তাহলে লাইন স্পেসিংটা বেড়ে যাবে, বুঝছো? যদি মনে করো অল্টার চেপে ধরে আমরা আপ অ্যারো চাপি তাহলে এটা কি হবে, কমে যাবে, আর ডাউন অ্যারো চাপলে এই স্পেসিংটা বেড়ে যাবে। এইটাকে বলা হচ্ছে কি লিডিং। আবার দেখো অল্টার চেপে ধরে তুমি রাইট অ্যারো চাপো তাহলে দেখবা যে একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারের দূরত্বটা বেড়ে যাচ্ছে, একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্বটা বেড়ে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে ট্র্যাকিং, ঠিক আছে। তা ট্র্যাকিংটা এখানে কত দিবা, সব সময় জিরো থাকবে। জিরোটা হচ্ছে আমাদের নর্মাল ফন্টের জন্য, হ্যাঁ, এটা জিরো থাকবে। এটা আমাদের মাঝে মাঝে দরকার। ধরো যে আমার এই ফন্টের সঙ্গে এই ফন্টটা মিলাই দিতে হবে, ফন্টটা বড় করা যাবে না, শুধুমাত্র আমার স্পেসিংটা মিলাইতে হবে, তখন আমরা এইভাবে সেটা ট্র্যাকিংটা বাড়াই দেবো। ওকে, ট্র্যাকিংটা বাড়াই দিলে এটা কিন্তু সুন্দরভাবে এখানে বেড়ে যাবে। ক্লিয়ার? তাই এটা হচ্ছে ট্র্যাকিং, এটা হচ্ছে লিডিং। এইটা আমরা করলাম। এবার দেখো আমি শুধু ব্যবহারটা দেখাই, তারপর ওখানে আমার যে স্যাম্পল ডিজাইনগুলো করা আছে আমরা কিন্তু এগুলো করব। হ্যাঁ, শুধু ব্যবহারটাকে দেখো, তারপর হচ্ছে তো এইটা আমরা করলাম, ঠিক আছে। এখন ধরো যে আমার এখানে যে কোনো একটা স্যাম্পল আমি এখানে একটা করব, যে এই স্যাম্পলটা আমি আসলে করব, এইটাকে আমরা আসলে কিভাবে ইলাস্ট্রেটরের এই ইফেক্টগুলো দিতে পারি। আমরা তো টাইপের ইয়েটা দেখলাম, এখন এই টাইপের মধ্যে যদি আমরা কোনো ইফেক্ট আসলে যখন দিতে চাই, যেমন এখানে চারিদিকে স্ট্রোক হবে, স্ট্রোকের পরে আবার স্ট্রোক হবে সাদা, তারপর একটা হবে শ্যাডো, এরকম যদি আমরা করতে চাই তাহলে আমরা আসলে কীভাবে করব। তাই এটা আমরা নর্মালিভাবে কীভাবে করি সেইটা দেখাই, তারপর হচ্ছে আমাদের আসলে এক্স্যাক্ট নিয়ম আসলে আমাদের কোনটা, হ্যাঁ, সঠিক নিয়ম আসলে কোনটা, রাইট ওয়ে কোনটা, রাইট অ্যাপ্রোচ কোনটা, সেটা আমি দেখানোর চেষ্টা করব। যদি আমরা ম্যানুয়ালে করি তাহলে কি করি, প্রথমে হচ্ছে আমরা এটাকে যেভাবে আসলে আমরা নর্মালি করে থাকি, প্রথমে কি করি, এটাকে আউটলাইন করে ফেলি, একটা কাজ। তা আউটলাইন করে প্রথমেই কিন্তু আমরা অসুবিধা করে ফেললাম। কীরকম অসুবিধা করলাম, আউটলাইন যদি করি এইটা কিন্তু আর এডিট করা যাবে না, যাবে যাবে না, এইটা কিন্তু এডিট করা যাবে। এখানে যদি আমি ডাবল ক্লিক করি এটা এডিট করা যাবে না, যাবে। কিন্তু এখানে ডাবল ক্লিক করলে এডিট হবে, কেন হবে না, এটা হচ্ছে আমাদের টেক্সট, এটা কিন্তু আমাদের অবজেক্ট হয়ে গেছে, তাই না, শেপ হয়ে গেছে, যার কারণে কিন্তু এইটা এডিট করা যাবে না, এটা কিন্তু এডিট হবে। তা আমরা যদি ম্যানুয়াল আমরা যদি এমনি করি আর কি, কীভাবে করি, যে এইভাবে প্রথমে আউটলাইন করি, করার পরে কি করি, এইটাকে একটা কপি করি, এইভাবে কপি, তারপর হচ্ছে পেস্ট ইন ব্যাক করি, এটা করলাম না। তা কপি পেস্ট ইন ব্যাক করার পরে কি করি, ওইটার মধ্যে স্ট্রোকটা একটু বাড়াই দিই, এই স্ট্রোকটা বাড়াই দিয়ে মনে করো এটার মধ্যে আমরা এরকম দিয়ে দিলাম। এবার মনে করো আরও একটা কপি করি, Ctrl+C Ctrl+V করার পরে কি করি, ওখানের মধ্যে আমরা আর একটা অন্য কালার দিয়ে দিই, মনে করো যে এই কালার। এবার এটাকে জাস্ট হলো এখান থেকে একটু মুভ করলেই এখানে একটা শ্যাডোর মতো হয়ে যায়। তো এটা হচ্ছে স্পেসিফিকভাবে শুধুমাত্র যদি এই অবজেক্টের মধ্যে দরকার হয় তখন আমরা এই পদ্ধতিতে করব। এখন যদি অনেকগুলো অবজেক্টের মধ্যে একই ধরনের ইফেক্ট দেওয়ার দরকার হয় তখন আমাদের এই পদ্ধতিতে চলবে না, তাহলে প্রত্যেকটা অবজেক্টের মধ্যে কিন্তু এই কাজটা করা লাগবে, যেটা কিন্তু আমাদের জন্য করা কষ্টসাধ্য হয়ে যাবে, ঠিক আছে। তখন আমাদের এই পদ্ধতি করা যাবে না, তখন আমাদের কী করতে হবে, ওটাই করতে হবে একটা প্যানেলের সাহায্যে, যে প্যানেলটার নাম হচ্ছে অ্যাপিয়ারেন্স। কী নাম? অ্যাপিয়ারেন্স শব্দের অর্থ হচ্ছে চেহারা। আমাদের এইটার চেহারাটা পরিবর্তন করতে হবে ওই অ্যাপিয়ারেন্স প্যানেলের মাধ্যমে। কিভাবে? অ্যাপিয়ারেন্স প্যানেলটা এখান থেকে সচল করতে হবে ফার্স্ট। যদি এখানে অ্যাপিয়ারেন্স প্যানেলটা না থাকে তাহলে তোমাকে কী করতে হবে, উইন্ডোতে গিয়ে এখানে দেখতে হবে অ্যাপিয়ারেন্স কোথায়, সেটা তোমাদের এখানে অ্যানাবেল করতে হবে, যে অ্যাপিয়ারেন্স এখানে চলে আসছে না। তো অ্যাপিয়ারেন্সে দেখো আমাদের এখানে নিচের আইকনগুলোকে আমাদের একটু ফলো করতে হবে, এইখান থেকে আসলে কাজগুলো করতে হবে। তো অ্যাপিয়ারেন্সের নিচে যে আইকনগুলো দেওয়া আছে, এইটার দেখো প্রথম দেওয়া আছে হলো অ্যাড নিউ স্ট্রোক, অর্থাৎ নতুন স্ট্রোক অ্যাপ্লাই করার জন্য এখানে ক্লিক করতে হবে। অ্যাড নিউ ফিল, নতুন যদি আমরা কোনো ফিল অ্যাপ্লাই করি এখানে। এবং হচ্ছে এফেক্টস হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের স্টাইলগুলো কীরকম, যেমন হচ্ছে ড্রপ শ্যাডো, ইনার গ্লো, আউটার গ্লো, ইনার শ্যাডো, হ্যাঁ, এই ধরনের যদি কোনো শ্যাডো অ্যাপ্লাই করার দরকার হয়ে থাকে, কোনো স্টাইল করার দরকার হয়ে থাকে, ডিস্টোর্ট করার দরকার হয়ে থাকে, পাথ করার দরকার হতে থাকে, অর্ফ করার দরকার হয়ে থাকে, সেটা কিন্তু আমরা এখান থেকে করতে পারবো, ঠিক আছে। যেমন এই যে আমার অর্ফ করার দরকার হলো, এখান থেকে আমি এটা করব।
আবার মনে করো যে এখানে আমাদের এটা কি করা দরকার হলো, ফ্ল্যাগের মতো করা দরকার হলো, আমরা এখান থেকে কিন্তু সেটা করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে কি অ্যাপিয়ারেন্স প্যানেলের কাজ। ঠিক আছে, এইখান থেকে আমরা এই ইফেক্টগুলো ব্যবহার করে কিন্তু কাজ করতে পারবো। তো এখানে প্রথমে আমি ধরো যে এখানে একটা কোনো আমি স্ট্রোক অ্যাপ্লাই করব। কি করব, একটা স্ট্রোক অ্যাপ্লাই করব। হ্যাঁ, লেখাটাকে একটু বড় করে কাজ করতেছি তাহলে সুবিধা হবে। তো স্ট্রোকটা অ্যাপ্লাই করার জন্য জাস্ট এইখানে ক্লিক করবা। এইখানে ক্লিক করে দেখবা যে নিচে একটা স্ট্রোক চলে আসছে। এখানে কিন্তু এই যে স্ট্রোক এনাবেল হয়ে গেছে, তাই না? স্ট্রোকটা এনাবেল হয়ে গেছে। এখন তুমি এখানে স্ট্রোকটা বাড়াই দাও। এই দেখো এখানে স্ট্রোক বেড়ে গেল। ঠিক আছে, স্ট্রোকের কালার এখান থেকে পরিবর্তন করে দাও। স্ট্রোকের কালারটা পরিবর্তন হয়ে গেল। এমনভাবে কালারটা পরিবর্তন করা হয়ে গেল যে আমরা আগেরটা আর বুঝতেই পারতেছি না, এরকম না? যদি এরকম হয় তখন কি করবা, এখান থেকে তুমি ফিলের মধ্যেও একটা কালার দিয়ে দিবা। ফিলের মধ্যে কি দিবা, একটা কালার দিয়ে দেবা। মনে করো ফিলের মধ্যে আমি কালার দিয়ে দিলাম হলো এইটা, হ্যাঁ, নতুন কালার দিয়ে দিলাম। এবার কি করবা, দেখো এখানে স্ট্রোকটা উপরে আছে, ফিলটা কিন্তু নিচে আছে না? জাস্ট ফিলটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উপরের দিকে দিতে হবে। যদি উপরের দিকে দাও, ফিলটা উপর থাকার কারণে ফিলটা সুন্দরভাবে দেখা যাবে, স্ট্রোকটা নিচে থাকার কারণে স্ট্রোকটাও দেখা যাবে। তাহলে কীভাবে করলাম, বিষয়টা আরেকবার একটু ক্লিয়ার হয়ে যায়, তাই না? প্রথমে কি করতে হবে, আমাদের অ্যাপিয়ারেন্স প্যানেলটা সচল করতে হবে। অ্যাপিয়ারেন্স প্যানেলটা সচল করার পরে এইটাকে সিলেক্ট করে জাস্ট হলো স্ট্রোকে ক্লিক করলে স্ট্রোকের মধ্যে কালার চলে আসবে। হ্যাঁ, স্ট্রোকের মধ্যে কালার আসার পরে স্ট্রোকটার এখানে থিকনেস বাড়াই দিবা। এবার কালার পরিবর্তন করার দরকার হলে এখান থেকে কালারটা পরিবর্তন করে দিবা, এরকম হবে। করার পরে তুমি কি করবা, এইটাকে তুমি যদি ফিলের মধ্যে একটা আলাদা কালার দিতে হবে। মনে করো একটা আমি এখান থেকে কালার দিলাম, এই কালার বা হচ্ছে এই কালার দিয়ে দিলাম। এবার দেখো ফিলের মধ্যে কালার দেওয়ার কারণে দেখা যাচ্ছে না, তখন কি করবে, এটাকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উপরের দিকে দিবা। তাহলে দেখো তো দুইটা দেখা যাচ্ছে, তাই না? এবার দেখো স্ট্রোক এখানে চলে আসছে, ফিলও চলে আসছে। এবার তুমি স্ট্রোকগুলো আমি চাচ্ছি কি, এই যে এই জায়গাটা কর্নার হয়ে গেছে, আমি চাচ্ছি এইটা এইভাবে গোলাকার হবে। এইটা এইভাবে প্রত্যেকটা কর্নার কি হবে, গোলাকার হবে। হ্যাঁ, এরকম যদি করা যায় তো এখান থেকে কিন্তু তুমি সেটা করতে পারবে। স্ট্রোকের এই গায়ের উপরে একবার ক্লিক করবা, দেখবা যে স্ট্রোক এই অপশনগুলো অ্যানাবেল হয়ে গেছে। যখন স্ট্রোক অ্যানাবেল হয়ে যাবে তখন এখান থেকে তুমি এইখানে ক্লিক করবে, এই যে এই জায়গাটায় রাউন্ড জয়েন, এইখানে ক্লিক করলে কি হবে, দেখো পুরোটা রাউন্ড হয়ে গেছে। ঠিক আছে, স্ট্রোকের কালার আবার চাইলে তুমি স্ট্রোকের মধ্যে কি কোনো ড্যাশও দিতে পারো। ওই যেখানে ড্যাশ দেখো চলে আসছে, এই যে স্ট্রোকের মধ্যে ড্যাশ চলে আসছে। হ্যাঁ, চাইলে তুমি এখান থেকে ড্যাশও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে, ড্যাশ না চাইলে এখান থেকে আনচেক করে দিবা। আবার এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইল আছে, সেগুলো কিন্তু আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। তা ধরো আমার অত কিছু দরকার নেই, এটাই দরকার, এখানে করলাম। এবার ধরো এখানে হচ্ছে আমার একটা হলো কি দরকার, ধরো যে এই কালারটা আমি এখানে আর একটা স্ট্রোক মন করে নিব। ধরো যে এখানে একটা স্ট্রোক আছেই, এটার কালারটা একটু আমি হালকা করে দেই। ধরো যে এই কালারটা দিলাম, এটার হচ্ছে সাইজটা একটু কমাই দিলাম। এবার আরও একটা স্ট্রোক নিব। তখন কী করতে হবে, এই স্ট্রোকে ক্লিক রাখা অবস্থায়, এইটা থাকা অবস্থায় এখানে জাস্ট এই প্লাসের মধ্যে ক্লিক করবা। প্লাসের মধ্যে ক্লিক করবা, দেখবো যে আরও একটা স্ট্রোক এখানে চলে আসছে না? এখন দেখো উপরেরটা তোমার ঠিক থাকবে, নিচেরটার মধ্যে এডিট করতে হবে। নিচেরটার মধ্যে যদি এডিট না করো তাহলে কিন্তু দেখা যাবে না। উপরেরটার মধ্যে এডিট করলে উপরেরটার মধ্যে কাজ হবে, দেখা যাবে না। এখন নিচেরটার মধ্যে যদি এডিট করো, এইখানে আবার ক্লিক করো, আবার দেখো এডিট করো অপশন চলে আসছে। এবার তুমি এখান থেকে ধরো যে ওয়েট বাড়াই দাও, এখানে ওয়েট বেড়ে গেল। এবার মনে করো কালার পরিবর্তন করো, এখান থেকে কালারটা পরিবর্তন করে দাও। দেখো কালারটা পরিবর্তন হয়ে এরকম আর একটা ইফেক্ট চলে আসছে। এমনিভাবে তুমি যতটা এখানে চাও ওইভাবে তোমাকে প্লাস করতে হবে। ঠিক আছে, এই যে প্লাস করলে এখানে চলে আসবে। এবার তুমি এখানে ক্লিক করবা, ক্লিক করার পরে এখানে এটাকে বাড়াই দাও। বাড়াই দেওয়ার পরে মনে করো এখান থেকে হচ্ছে কালারটাকে চেঞ্জ করে দাও। এবার হচ্ছে মনে করো এটাকে সাদা হয়ে গেল। এবার মনে করো আরও একটা কপি করো। হ্যাঁ, আরও একটা কপি করো। কপি করার পরে ধরো এটার মধ্যে তুমি হচ্ছে দিবা হলো সাদা কালার, অন্য কালার একটা দেই। দেওয়ার পর দেখবে যে এখানে সাদা সহ এরকম একটা ইয়ে চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে আসলে আমাদের কি এখানে আমাদের এটা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, দেখো এখানে সুন্দরভাবে এটা চলে আসছে। এটা করার এটা সুবিধা কি, এটা সুবিধা হচ্ছে তুমি এইটার সাহায্যে যে কোনো ধরনের অবজেক্ট তুমি তৈরি করতে পারো। ধরো যেখানে টাইপোগ্রাফি লেখা আছে, আমি এখানে লিখলাম হলো গ্রাফিক। ক্লিয়ার? আবার মনে করে এখানে লিখলাম হলো বুঝতে পারছো, যেটা আমাদের পূর্বে যেটা করছিলাম ওটা দিয়ে এডিট সম্ভব না, কিন্তু এটা দিয়ে আমাদের কি এডিট করা সম্ভব। তো এইভাবে আমাদের আসলে টাইপের মধ্যে আমাদের এইভাবে স্টাইল দিতে হবে। হ্যাঁ, তোমরা যদি এটাকে আরও মডিফাই করতে চাও, যেমন এখানে আমাদের ইয়ের মধ্যে দেওয়া আছে, দেখো বাঁকা করা আছে, ইয়ে করা আছে, তখন তোমাকে কি করতে হবে, এই অ্যাপিয়ারেন্স প্যানেলে গিয়ে তোমাকে এফেক্টস আইকনের মধ্যে ক্লিক করতে হবে। এফেক্টস আইকনে ক্লিক করার পরে এখান থেকে আমরা যে ডিস্টোর্ট, ট্রান্সফর্ম, কোরক মার্ক, কনভার্ট শেপ, তোমাদের এখানে সব কিছু স্টাইলিশ গে, ড্রপ শ্যাডো, ওয়ার্প,
তোমরা কিন্তু এগুলো সব দিকে আর্টিস্টিক দিকে এখানে আমরা টেক্সট ট্যাগ থেকে শুরু করে সব কিছু এখান থেকে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো এখান থেকে ধরো আমার এই লেখাটাকে একটু জিগজ্যাগ করার দরকার, আঁকা বাঁকা করার দরকার, ঢেউয়ের মতো করা দরকার, তখন কি করবে এখানে অর অপশনে চলে যাবো। অর অপশনে চলে যাওয়ার পরে এখান থেকে দেখো এই যে ফ্ল্যাগ নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করো, এটা চলে আসবে। এবার তুমি এটাকে সুন্দরভাবে এখানে আঁকা বাঁকা করতে পারবা। এই যে এটা করলা। এখানে আরেকটা সুবিধা হচ্ছে তুমি এইখান থেকে আর কি একটা ওপেন করার পরে এখান থেকে তুমি বিভিন্ন ধরনের এখানে পরিবর্তন করতে পারবা। হ্যাঁ, বুঝতে পারছো? এখান থেকে বিভিন্ন ধরনের তুমি টাইপ ইফেক্টগুলো এখানে আসলে ব্যবহার করতে পারবা। আবার দেখো যদি চাও যে একদিকে একটু আমার ছোট হবে, আরেকদিকে একটু বড় হবে, আবার একদিকে একটু চিকন হবে, আরেকদিকে মোটা হবে, তখন এই যে তখন এই যে ডাইরেকশনে আসার পরে এখানে হরিজন্টাল এবং তুমি ভার্টিক্যাল যদি এখানে তুমি পার্সেন্টেজ কমাই দাও তাহলে এখানে কিন্তু পরিবর্তনগুলো দেখতে পারবা। ওকে, এই যে দেখো ক্লিয়ার। এইভাবে আসলে আমাদের এই জাতীয় অবজেক্টগুলোকে আমরা সহজেই আমাদের ইয়ে থেকে অ্যাপ্লাই করতে পারি। এই জবের কিছু টাস্ক আমাদের বাকি থাকলো, আমি আর বেশিক্ষণ আগাইতে যাচ্ছি না। 30 মিনিট অলরেডি হ্যাজ গন, আমাদের অনেকক্ষণ ক্লাসটা হয়ে গেছে, আর আজকে ক্লাসের সময়ও কিন্তু আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে। হ্যাঁ, সেজন্য আমি আর বাড়াবো না। হ্যাঁ, এই সময়টা তোমরা একটু কি করবা, ভিডিওটা দেখে বাসায় একটু প্র্যাকটিস করবা। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে।